আপনারা শুনছেন রেডিও ফুর্তি, আর প্রতিদিনের মতো আজকেও ভূত এফএম নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং আপনাদের সমস্ত অভিজ্ঞতাগুলো শুনবো এবং শেয়ার করব। সেই জন্য সাথে আছি রাসেল, এবং আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে যোগ দেবে ভৌতিস্ট টিম। এবং ভৌতিস্ট টিম যোগ দেওয়ার আগে প্রতিদিনের মতো আজকেও আমি বলবো যে আমাদের বেশ কিছু ঘটনা, যে ঘটনাগুলো মানে আমার সাথেও ঘটে। আমি বলেছিলাম যে আমি যে বাসাটায় থাকি সেই বাসাটা হন্টেড, এবং সেই বাসাটায় কিছু মানে জাস্ট 3-4 দিন আগের একটা ঘটনা, সেই ঘটনাতে আজকে শো শুরু করতে চাই। তার আগে বলি যে শীত কিন্তু পড়ে গেছে, ওয়েদারটা চেঞ্জ এসছে, এবং এখন সকালবেলা হতেই বেশ ঠান্ডা লাগে এবং রাতের বেলাতে বেশ ঠান্ডা লাগে। এবং শীতের রাতে বিশেষ করে শীত যখন জমে তখন ভূতের যে কোনো মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের যে কোনো বিষয় নিয়ে আলোচনা করাটা এটাও খুব জমে যায়। যাই হোক, কয়েকদিন আগের ঘটনা বলি। আমি অফিস থেকে বাসায় ফিরেছি, কটা হবে, রাত 10টা হবে। সাধারণত ইউজুয়ালি মানে যে সময়টায় ফিরি সেদিন সেই সময়টায় ফিরেছিলাম না, একটু আগে পরে এরকম হয়েছিল। তো আমি জাস্ট সেদিন বাসায় কেউ ছিল না, আমি সিঁড়ি ভেঙে আমার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, এবং তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমি জাস্ট দরজার বাইরে থেকে একদম স্পষ্ট শুনতে পেলাম যে রান্নাঘরে আমার মানে মা থাকলে যেরকম একটা আওয়াজ হয় যে বুঝিয়ে বাসায় মা আছেন এবং তিনি রান্না বান্না করছেন, ঠিক সেই রকম ধরনের একটা আওয়াজ হচ্ছে, যেন রান্না বান্না চলছে। ডাইনিং টেবিলে যেন অনেকগুলো মানুষ একসঙ্গে খাওয়া দাওয়া করছে, তাদের প্লেট নাড়ার শব্দ এবং গুনগুন হাসির শব্দ। তারপরে একটা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম যে সে খুব আনন্দে আছে, এরকম টাইপের একটা কণ্ঠস্বর। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি আরেকটু কিছুক্ষণ দাঁড়িয়ে আরো স্পষ্টভাবে শব্দটা শোনার চেষ্টা করলাম। হ্যাঁ, আমি তখন শুনতে পাচ্ছিলাম। আমি জাস্ট মনে করলাম যে হ্যাঁ, এই বাসায় তো অনেক কিছু হয়, হয়তো এই জন্য এরকম হচ্ছে, কিন্তু এরকম তো কখনো হয়নি, হয়তো আমি ভুল শুনছি। কিন্তু খুব ভালো করে একেবারে দরজায় কান লাগিয়ে আমি স্পষ্ট শুনলাম, কোনো কথা বোঝা যায় না, অস্পষ্ট সব আওয়াজ, কিন্তু মনে হচ্ছে যে কোনটা খাওয়া দাওয়ার কিছু একটা চলছে। মানে গেস্ট আসলে যেরকম বাইরে থেকে যেভাবে একটা গল্প মানে যেরকম একটা আওয়াজ শোনা যায়, সেই রকম ধরনের কোন একটা আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। তো আমি ভাবলাম যে না, এটা পুরোই ভুল হতে পারে, আমি ভেতরে ঢোকা উচিত এবং দেখা উচিত ভেতরে কি হচ্ছে। আমি জাস্ট আমার পকেট থেকে চাবিটা বের করে দরজাটা খুলে ফেললাম, এবং যখনই আমি চাবিটা ঢুকাইছি ঠিক সেই মুহূর্তে যে শব্দটা হয়েছে, শব্দটা হওয়ার সাথে সাথে ভেতরে আমি কোনো শব্দ পেলাম না। এবং কি অদ্ভুত ব্যাপার, যেই মুহূর্তে আমি দরজাটা খুলতে গেলাম সেই মুহূর্তে লোডশেডিং শুরু হয়ে গেল। আমি তখন ভয় পেয়েছি আর কি। তখন ভয় পেয়ে আমি আর ভেতরে ঢুকলাম না, আমি জাস্ট বাসা থেকে নিচে নেমে আসলাম। এবং নিচে নেমে এসে ভাবলাম যে হ্যাঁ, ওপরে গিয়ে আরো কি কি কাণ্ড ঘটে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। তো আমি জাস্ট নিচ থেকে এক প্যাকেট মোম কিনলাম, এবং এটা একেবারেই সত্যি ঘটনা। আমি মোম কিনলাম, মোম কিনে তারপরে আমি গেছি আবার আমার বাসায়, এবং বাসায় গিয়ে তারপরে মোম জ্বালাচ্ছি। আমার রুমের প্রত্যেকটা জানালা দরজা সবসময় বন্ধ থাকে, এবং ওই রুমটার মধ্যে আসলে কি বলবো যে কোনো ধরনের কোনো বাতাস ঢোকার কারণ নাই, কারণ ওখানে বাতাস ঢোকা পসিবল না, একেবারেই পসিবল না। কিন্তু যতবার আমি মোম জ্বালালাম ততবারই মোমটা নিভে যাচ্ছিল। খুবই অদ্ভুত ব্যাপার। এবং মোমটা কোনোভাবেই থাকছিল না, মানে আগুনটা কোনোভাবেই থাকছিল না। তো আমি তখন করলাম কি, 3টা মোম একসঙ্গে জ্বালালাম। একটা রাখলাম একদম দরজার মুখে, আর একটা রাখলাম দরজা একদম রুমের মাঝখানে, আর আগে রাখলাম ঠিক অ্যাটাচ বাথ যেটা আছে সেই অ্যাটাচ বাথের একদম সামনাসামনি একটা রাখলাম। তো আমি দেখলাম যে অ্যাটাচ বাথের সামনে যেটা সেটা ঠিক থাকছে, কিন্তু রুমের মাঝখানে যেটা সেটা নিভে যাচ্ছে। আর বারান্দায় যেটা, আমি আবার বারান্দায় গিয়ে সমস্ত গ্লাস সবকিছু লাগাই দিলাম, দেখলাম যে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিকই আছে। আবারও জ্বালালাম, আবারও ঠিক একই অবস্থা। এবং আমি জানি না আসলে কি হয়েছিল সেদিন রাতের বেলায়। এরপরে আমি যখন মানে কি বলবো যে একটু কিছুক্ষণ পরে ইলেকট্রিসিটি আসলো এবং মোমের আলো নিভিয়ে আমি শুতে গেলাম। ঠিকই সারা রাত দুঃস্বপ্ন দেখলাম, এবং সারা রাত আমি একটা বাচ্চা মেয়ের কান্না সেটা শুনতে পেয়েছিলাম।
খুবই অদ্ভুত ব্যাপার, খুবই অদ্ভুত ব্যাপার। এবং তারপরে আমি দেখলাম যে আমার বাসায় সেদিন আমার তখন মনে পড়েছিল যে আচ্ছা বাসায় আমি ওঠার সময় কোনো অস্বাভাবিক ঘটনা হয়েছিল কিনা। তখন দেখছিলাম যে শুধু আমি দেখলাম একটা জিনিস মনে আছে, একটা বিড়াল, জাস্ট একটা বিড়াল, খুবই শুকনা, খুবই ছোট একটা বিড়াল, জাস্ট আমার মানে যখনই যাই তখনই আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল এবং আমি একদম কাছাকাছি আসা পর্যন্ত সে তখনও পর্যন্ত দূরে সরছিল না। এবং তারপর থেকে আমি গতকাল রাত পর্যন্ত দুঃস্বপ্ন দেখেছি। আমি জানি না এরপরে কি আছে, তবে আজকে দুপুরবেলা, ইনফ্যাক্ট আজকে দুপুরবেলা একটু ঝিমানো আসছিল। আমি সকালবেলায় শো করে তারপরে বাসায় গেছি এবং ঘুমাতে গেছি, এবং দুপুরবেলায় যেটুকু সময় ঘুমেছি তার মধ্যে আমি খুব বাজে ধরনের একটা স্বপ্ন দেখেছি। আর অন্য যে কি হচ্ছে এসব, বাট খুবই অদ্ভুত ব্যাপার। মানে কোনো কোনো সময় নিজের কানকে বিশ্বাস না করে কোনো উপায় থাকে না, ভেতরে কি হচ্ছে কি না হচ্ছে বা কারা এরকম। আমার খুব অদ্ভুত লেগেছে যে আচ্ছা আমার বাসা, সেই বাসায় অন্য কেউ থাকবে, তাকে ভয় পেতে হবে, ব্যাপারটা কেমন উইয়ার্ড না? সো এরকম ব্যাপার ঘটেছিল আর কি। যাই হোক, এরকম অনেক কিছু হয়তো ঘটে, আপনাদের ঘটনাগুলো জানতে চাই। আর সেই জন্য যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। শুরুতে জানিয়ে দিই যে আমরা রেগুলার অসংখ্য ইমেল পাই, সেই ইমেলগুলোর মধ্যে কতগুলো নাম আমাকে বলতে হবে, যেমন এভিল রাইডার, তারপরে জিয়ামুল ইসলাম আমাদের ইমেল করেছিলেন, সবুজ আমাদের ইমেল করেছিলেন, রাহাত, এছাড়াও আমাদের ইমেল করেছিলেন FBI ফায়াদ, নাবিল, তৌহিদ, তারপরে ক্যাম্ব্রিয়ান বয়, অনেক আমাদের ইমেল করেছিলেন। এছাড়াও প্রিন্সেস ইমেল করেছিলেন, প্রিন্সেস ক্লিওপেট্রা। ওকে, এছাড়া আমাদের ইমেল করেছিলেন ক্রিস অ্যাঞ্জেল, ইমেল করেছিলেন আমাদেরকে তানিম, নূর, নাবিল, তৌহিদ, আল রাজি, এছাড়াও সজল, জন, আরেফিন এবং নাইফুর সহ আরো অনেকে। আর আমাদের কাছে বেশ কিছু SMS আছে, যে SMS গুলো আমরা প্রত্যেক সপ্তাহে পড়তে চাই, কিন্তু কোনো কোনো সময় হয়তো পড়া হয় না, বা একটানা আমরা বিভিন্ন ধরনের অন্য সব প্রসঙ্গে চলে যাই। আজকে কিছু SMS পড়বো। আমি ইমেলের ব্যাপারে একটা কথা বলি যে আমি গেস্ট জোগাড় করতে গিয়ে সবচাইতে বড় ঝামেলা যেটা হয় যে আমরা সাধারণত ইমেলের উপর নির্ভর করে গেস্ট জোগাড় করি। আপনারা সবসময় বলি যে ইমেল যেটা করবেন boothfm@radiofurti.fm, এখানে অবশ্যই আপনাকে ঠিকানা দিতে হবে। আপনি যদি ইন্টারেস্টেড হন এখানে আসার, তাহলে ইমেলটা সবচেয়ে করা আপনার জন্য যৌক্তিক কাজ বলে মনে করব। এবং আপনি যদি আসতে চান তাহলে অবশ্যই আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সবকিছু দেবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে ফোন নাম্বারে কখনোই মানে ম্যাক্সিমাম সময় যেটা হয় যে আমি ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা আপনারা দেন সেই ফোন নাম্বারটা আমরা কখনো পাই না। মানে জাস্ট মানে ফোন করে ওই নাম্বারটাই দেখে যে কেউ ফোন ধরে না বা ফোন নাম্বারটা বন্ধ, এইটা সবসময় ফিল করি। এমনকি আমাদের SMS এর মাধ্যমে আপনারা যে সমস্ত নাম্বার থেকে SMS পাঠান সেই সমস্ত নাম্বার থেকেও আমরা দেখা যায় যে আপনারা SMS করছেন, কিন্তু আমরা ওই নাম্বারগুলো যখন আপনাদের কন্ট্যাক্ট করতে যাচ্ছি তখন আর পাচ্ছি না। যাই হোক, আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে ফেসবুকে কিন্তু আমাদের একটা অফিসিয়াল গ্রুপ রয়েছে ভূত FM এর। সেই গ্রুপে ইচ্ছা করলে আপনারা জয়েন করতে পারেন এবং সেখানে আপনাদের এক্সপিরিয়েন্স গুলো আপনারা শেয়ার করতে পারেন। ভূত FM নামেই অফিসিয়াল গ্রুপ অফ ভূত FM, এখানে আপনারা ইচ্ছা করলে জয়েন করতে পারেন। যাই হোক, কিছু SMS পড়ে ফেলি, এবং SMS গুলো আমাদের পাঠিয়েছেন ইভা খুলনা থেকে, এবং তিনি বলেছেন যে এভরি ফ্রাইডে আমি যখন ভূত FM শুনি আমি কিছু একটা ফিল করি, লাইক অকারণে সাউন্ড হওয়া। আমি এমনি রাত জাগি তখন এত হয় না, অনেক ভয় লাগে। এটা হতে পারে যে হয়তো এটা একটা মানে যেহেতু আপনি শুনছেন এরকম ঘটনা এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে আমরা আলোচনা করছি, এটা মনের ভুল কিনা আই ডোন্ট নো, বাট আমি এই যে সাউন্ড এখন আমি প্রচন্ড ভয় পাই। কারণ আমার বাসায় সেদিনের পরে আমি জাস্ট এমন কিছু সিচুয়েশন ফিল করছি এখন, এবং আমি এমন কিছু, এবং আমার ঘুম বেড়ে গেছে, মারাত্মকভাবে ঘুম বেড়ে গেছে। আই ডোন্ট নো ওয়াই, বাট এটা কিন্তু বেড়েছে। সাকিব আমাদের SMS করেছেন ময়মনসিংহ থেকে, এবং তিনি বলেছেন যে আই ডোন্ট নো হাউ বাট সামটাইমস at midnight when I am sleeping, someone কি করে যে একটা হাত মনে হয় তাকে কেউ একজন তার গায়ে শরীরে হাত রাখছে। হ্যাঁ, এই ঘটনা কিন্তু আমি অনেকজনের কাছে শুনেছি, ঘুমানোর পরে মনে হয় যে কেউ মাথায় হাত রাখছে বা গায়ে হাত দিচ্ছে, এরকম ধরনের ফিল হয়। আমাদের প্রকৃতি SMS করেছেন এবং তিনি বলেছেন যে আমি বড় হয়ে ভূত হতে চাই। নো ওয়ে, বড় হয়ে ভূত হওয়া যায় না। ভূত একমাত্র যেটা শুনি যে বইয়ে, সেটা তো না থাক, সেটা আর বলবো না যে ভূত কিভাবে হয়, বাট বড় হয়ে ভূত হওয়া যায় না।
দ্যাটস ফর শিওর। এবং ভূত হলে আমার মনে হয় যে পৃথিবীতেও থাকা যায় না, এরকম একটা ব্যাপার হয়ে যায়, বা পৃথিবীতে থাকা যায়, সেটা হচ্ছে মানে কি বলবো যে আপনি এবং আপনার এই মানব জীবন এবং আপনার এই ভূত জীবন দুটো একসাথে পৃথিবীতে স্টে করতে পারে না। মেঘলা লিখেছেন যে মেঘলা তাপসী দুজন লিখেছেন, ভাইয়া আপনারা কিন্তু অনেক বেশি হাসাহাসি করেন, গম্ভীর ভাবে কথা বললে গল্প আর জমবে। ভাই আমি প্রথমে বলবো যে হ্যাঁ, হাসাহাসি হয়তো করি মাঝে মাঝে, বেশি হয়তো আপনারা যাতে ভয় না পেয়ে যান সেই জন্য হয়তো হাসাহাসি করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এমনিতেই যে ভয় পাচ্ছেন তারপরে যদি হাসাহাসি একটু না করি তাহলে কেমন হয়। সবচেয়ে বড় কথা যে গল্প বলেছেন আপনি, যে ভূতের গল্প জমে না, আমরা কিন্তু একটাও গল্প বলি না, আমরা পুরোপুরি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করি এবং যারা ভিকটিম তাদেরকে আমরা এখানে নিয়ে আসি, তারাই তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করি। সুতরাং এগুলো গল্প বলা একেবারেই ভুল হবে, আমরা ঘটনা বলতে পারি। সৈকত লিখেছেন, ভাইয়া আপনাদের ইমেল আইডির ভূত বানানটা মানে স্পেলিংটা কি? আচ্ছা, এটা আপনি যেটা লিখেছেন যে VOOT, এটা না, BHOOT, ভূত FM @radiofurti.fm, আর রেডিও ফুর্তি বানানো কিন্তু FOORTI। ওকে, তন্নি লিখেছেন যে তোমাদের স্টোরি শুনে লাস্ট উইকে একটু আগে আমার বোনের ছেলে আছে, তার বোনের ছেলে যেটা করেছে সেটা বালিশ টালিশ নিয়ে তার সাথে ঘুমাতে চলে এসেছেন এবং সে ক্লাস 9-এ পড়ে, তারপরে সে প্রচন্ড ভয় পেয়েছে। অলরাইট, আমরা মনে হয় যে অনেকগুলো SMS করে ফেললাম। এর মাঝখানে আমাদের গেস্ট রয়েছে এবং সেই গেস্টের সাথে আমরা কথা বলবো এবং সেই গেস্টের পরিচয় জানতে চাইবো আমরা শুরুতেই, যে আপনার পরিচয়টা দিন। আমার নাম হচ্ছে আরিফিন, আমি চিটং থেকে এসেছি। ওকে, প্রথম আমি আচ্ছা, চিটাগাং থেকে এসেছেন এবং আমাদের ভূত FM শুনে আপনি ইন্টারেস্টেড হয়ে চিটাগাং থেকে এসেছেন, সেজন্য আপনাকে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে অনেক 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 ধন্যবাদ জানাবো, যে অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে একটা অনেক দূর থেকে আপনি এসেছেন। থ্যাংক ইউ। ওটাকে থেকে থ্যাংকস। সর্বপ্রথম আমি যেটা বলবো যে এখন আপনি কি করছেন? আমি এখন অ্যাডমিশন টেস্ট দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটি। এক্সাম গেছে, পরীক্ষা দিয়ে আসলাম। তারপর আমার যেটা ছিল, আমি মাত্র একবারই আমি ভূত FM শুনেছি, এটা আমার ফ্রেন্ড মানে ইনভাইট করছে। আমি জানতাম না যে ভূত FM এটা রাত্রে 12টা বাজে রেডিও ফুর্তিতে হয়। তারপর আমার ফ্রেন্ড যখন বললো যে ভূত FM শোনার জন্য, তখন আমি বললাম ঠিক আছে আমি শুনবো। তারপর তখন আমি গত সপ্তাহে তখন ভূত FM শুনে আমার খুব ভালো লাগলো এবং কিছুটা ভয় পাইলাম। তারপর এরপরে আমার ফ্রেন্ড বলল যে ইমেল করার জন্য। আমি বললাম যে ইমেল করব, আমার ইমেল তো নাও করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে। তারপর আমার ফ্রেন্ডের মাধ্যমে, ওর নাম হচ্ছে সুমন, আমরা একই সাথে থাকি। তারপর ও সবকিছু করলো, মানে ইমেল মানে পাঠালো। তারপর বললো যে তোর ঘটনাটা বল, তারপর আমি ইমেল করে দিব। তারপর আমরা তো এইগুলো ঘটনা জানি, মানে কিভাবে আপনি এসেছেন বা কি আপনি চিটাগাং থেকে এই পর্যন্ত এসেছেন, দ্যাটস অল। এবং আপনি ঢাকাতে এসেছেন কোনো একটা কাজে এবং ইমেল করে আমাদের জানিয়েছেন। আমরা আসলে মূল ঘটনায় যেতে চাচ্ছি। রাইট, মূল ঘটনায় যেতে চাচ্ছি। মূল ঘটনা হচ্ছে সর্বপ্রথম। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই যে এখানে রেডিও ফুর্তি একটা জিনিস, মানে কি বলবো, যে একটা জিনিস অনেক অনেক দিন থেকেই অনেকে SMS করে জানাচ্ছেন, যেটা সেটা হচ্ছে মিউজিক, আমাদের ভূত FM এর মিউজিক। অ্যান্ড থ্যাংকস টু মাসুম, অ্যান্ড হি ইজ হিয়ার উইথ আস। এবং থ্যাংকস যে এত সুন্দর একটা মানে কি বলবো, এত ভালোভাবে জিনিসগুলো ব্যাকগ্রাউন্ডগুলো প্লে করার জন্য। আপনার ঘটনাগুলো আমরা জানতে চাই, একদম জাস্ট ঘটনা যেতে চাই। আমার ঘটনা হচ্ছে আজ থেকে 3 থেকে 4 বছর আগে আমি চিটং থেকে গ্রামে যখন যাই, তখন আমার বাবা মানে বিদেশ থেকে আসার পরে, তখন আমি গ্রামের বাড়িতে যাওয়ার পরে, তখন একদিন রাত্রেবেলা যখন প্রায় 3:30 বাজে, তখন আমি ঘুমানো অবস্থায়, তখন আমার আব্বু ফজর নামাজ পড়ার জন্য ডাক দেয়। তখন উষ্ণ শীতের দিন। আচ্ছা, তখন আমি উঠতে চাইলাম না, অনেকক্ষণ ডাক দেওয়ার পর আমার আব্বু আবার মসজিদে চলে গেল। তারপর এর 5-10 মিনিট পরে আমার আম্মু মানে ডাকতেছে যে মসজিদে যাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য। তারপর তখন আমি উঠে গেলাম। উঠে আমাদের বাড়ির পাশে যে পুকুর একটা আছে, ওই পুকুরে উজু করতে গেলাম। তখন খুব অন্ধকার, কারেন্ট ছিল না, খুব অন্ধকার। তখন যখন উজু করি, তখন আমাদের পুকুরটা একটু বড়, আশেপাশে একটু জঙ্গল, ঠিক আছে, বাসা যা আছে। তখন আমি হঠাৎ করে চোখ পড়ে পুকুরের
ওই পার কোনার মধ্যে যে একটু আলোকিত দেখতে পাই, মানে আলো দেখতে পান? হ্যাঁ, একটু আলো দেখতে পাই। তারপর আমি কেয়ার করি না, তারপর আমি উজু বানিয়ে তাড়াতাড়ি করে উজু বানিয়ে তারপর বাসায় চলে আসি। বাসায় এসে তারপর কিছু বলি নাই, তারপর হাত মুখ মুছে টুপি নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের মসজিদটা হচ্ছে মানে আমাদের বাড়ি থেকে 7-8 মিনিট লাগে যাইতে। আচ্ছা। যখন যাই তখন মানে আমাদের পুকুর পাড়ের পাশ দিয়ে যেতে হয় আর কি। তখন বললাম তো পুকুর পাড়ের পাশ দিয়ে মানে কিছু জঙ্গল টাইপের, তারপর খাল আছে, খালের নিচে আবার একটু জঙ্গল টাইপের গড়ে গ্রামে যেরকম হয়। তখন হাঁটতে হাঁটতে পুকুরের কোনায় যখন যাই তখন আশেপাশে আম গাছ, তারপর বড়ই গাছ, তারপর বিভিন্ন ধরনের কাঠ গাছ আছে। তখন আমি হঠাৎ করে চোখ পড়ে পুকুরের মাঝখানে। তখন পুকুরের মাঝখানে যখন চোখ পড়লো তখন দেখি পুকুরের মাঝখানে মানে এক সাদা কাপড় পরে অনেক লম্বা, মাথায় ঘুমটা দেওয়া, কিন্তু চেহারা দেখা যায় না। আচ্ছা। তখন আমার চোখ পড়ে ওইখানে, তখন আমি ওইখানে দাঁড়িয়ে যাই। তখন হঠাৎ, এটা ছেলে ছিল না মেয়ে ছিল? এটা ছেলে ছিল না মেয়ে ছিল এটা আমি বলতে পারবো না, কারণ চেহারা দেখা যায় না। ঠিক আছে, ঘুমটা দেওয়ানো, অন্ধকার টাইপ। ওকে। তারপর সাদা কাপড়, উপরের দিকটা মানে নিচের দিকে আলোকিত, কিন্তু উপরের দিকটা একেবারে অন্ধকার, মানে মুখ অন্ধকার। মুখ অন্ধকার, কিন্তু মুখ অন্ধকার। ওকে। তার মানে একটা কাপড়ের ঘুমটা এবং তার মাঝখানে একদম পুরোপুরি অন্ধকার। হ্যাঁ, অন্ধকার। অলরাইট। তারপর আমি দাঁড়িয়ে যাইলাম। তারপর তখন হঠাৎ করে দেখি যে আমার ভয় চলে গেল। কিন্তু উনি সামনে আছেন বা তারপরে আপনার কোনো ভয় লাগছে না? আমার কোনো ভয় লাগতেছে না। পুকুরের মাঝখানে দেখলাম যে দাঁড়ানো অবস্থা। তখন আমি দাঁড়িয়ে যাই, তখন দেখি মানে পুকুর মাঝখান থেকে ও আমার সামনের দিকে মানে এগোতে লাগলো। তারপর আমি সামনে যখন তাকিয়ে থাকলাম তখন আস্তে আস্তে হঠাৎ করে উপরে এসে আমার থেকে 1 হাত দূরত্ব অবস্থায় প্রায় 3 থেকে 4 সেকেন্ড আমার সামনে মানে দাঁড়ায় থাকছিল আর কি। তখন আমি ওই সময় ভয় পাই নাই। ঠিক আছে, তখন প্রায় 3 থেকে 4 সেকেন্ড আমার সামনে দাঁড়ায় থাকছিল। তারপর হঠাৎ করে আবার মানে দাঁড়ানো অবস্থায় ও আবার চলে গেল। চলে যাওয়ার পরে পাশে যে জঙ্গলটা আছে, জঙ্গলের মধ্যে একটা বড়ই গাছ আছে। আচ্ছা। বড়ই গাছের সাথে দেখি যে হঠাৎ করে ওই বড়ই গাছের সাথে এটা মিশে গেল। হঠাৎ করে মানে ভ্যানিশ হয়ে গেল, একদম ভ্যানিশ হয়ে গেল। ওকে। তখন কিন্তু ও যখন আমার সামনে দিয়ে ছিল তখন কাপড়ের মানে আশেপাশে আলো হয়ে গেছিল আর কি। আচ্ছা। আলো দেখে তারপর বড়ই গাছের সাথে মিশে যাওয়ার পর হঠাৎ করে আমার মনের ভিতরে মানে গভীর ভয় চলে আসলো। মানে উনি যতক্ষণ আপনি সামনে দেখেছেন ওই জিনিসটা ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ভয় ছিল না? ভয় ছিল না। যে মুহূর্তে চলে গেল হঠাৎ করে আমার ভিতরে ভয় চলে আসলো। ওকে। কিন্তু এটার কারণ কি আমি মানে জানি না কি কারণ। আমার যে ধারণাটা হচ্ছে যে ওই সময় হয়তো ফজরের নামাজের সময় আজান পড়ছিল, তখন আমি উজু অবস্থায়, হয়তো এরকম উজু অবস্থায় দেখে সেজন্য কোন মানে আপনি চলে যাওয়ার পরেও তো উজু অবস্থাতেই ছিলেন। হ্যাঁ, অবশ্যই। তখন তো ভয় লেগেছে। এটা হয়তো কারণ না, কিন্তু মানে তখন হয়তো আপনি অতিরিক্ত ভয় পেয়েছিলেন এবং আপনার সেন্স গুলো কাজ করছিল না আসলে। সামনে দেখার ফলে, ওইরকম একটা জিনিস সামনে দেখার ফলে পরে আর কোনদিন এরকম কোন ঝামেলা হয়েছে বা তারপরে অসুস্থ হয়েছেন বা এরকম কিছু? না, এরকম কোনো কিছু হয়নি। তারপর পরবর্তীতে ভয় যখন তখন বাসায় চলে গেলাম তখন আর নামাজ পড়া হলো না। তারপর আমার আম্মুকে ঘটনা বলে পরে মানে এটা পরে বিশ্বাস করে আমি বলার পরে তারপর ঘরে নামাজ পড়ে ফেলি আর কি। আপনি যখন এই ঘটনাগুলো আপনার ফ্যামিলিতে বলেছেন তখন তারা বিশ্বাস করেছে? বিশ্বাস করেছে, প্রথম বিশ্বাস করেন। আমি যখন মানে বিশ্বাস করার মতো যখন ওদেরকে খুলে বললাম যে এটা রিয়েল, তখন ওরা বিশ্বাস করতে বাধ্য। সেটাই, মানে ঘটনাগুলো আসলে সাধারণত কেউ বিশ্বাস করতে চায় না। আমিও এটা বলি, যারা শুনছেন আসলে বিশ্বাস করতে বলছি না, আমি বলছি ঘটনাটা শুনুন। কারণ উনি চিটাগং থেকে এসেছেন এই ঘটনাটা, এবং উনি যে ওনার যে এক্সাইটমেন্ট ওনার মধ্যে দেখছি, উনি যা দেখেছেন তাই কিন্তু আপনাদের বলছেন। মানে এখানে কোনো সাক্ষী রাখতে চাচ্ছি না আমরা, বা আপনাদেরকে বিশ্বাস করার জন্য কোনো কিছু বলছি না। আপনার ফ্যামিলিতে এরকম কোনো ঘটনা কি আগে বা পরে কোনোদিন ঘটেছিল? হ্যাঁ, আমার ফ্যামিলিতে একটা ঘটনা ঘটেছিল, আমার আম্মুর ক্ষেত্রে বলবো। আচ্ছা। যখন আমার আম্মু যখন বড় হই তখন আমার আম্মুর মুখ থেকে শুনি। আচ্ছা। যখন ছোট অবস্থায় আমার বয়স তখন 1 থেকে 1.5 বছর। আচ্ছা। তখন অনেকদিন আগে না? এটা কতদিন আগে হবে? তাও হবে 1989-90 দিকে। ওকে। এটা তখন
আমি যখন ছোট 1 থেকে 1.5 বছর তখন আমি আমার বাসায় ছিল, আমার আম্মু ছিল, আমার আব্বু ছিল আর আমার দাদু ছিল। আচ্ছা। তখন আমার আব্বু বাড়িতেই থাকতো। তখন আমাদের মানে বাড়ি থেকে প্রায় 3 থেকে 4 কিলো দূরে একটা গাং ছিল আর কি। আচ্ছা। গাঙের ওই পার একটা খাঁটি ছিল যেখানে আমাদের মাছ প্রতি বছর মাছ ধরা হতো। আচ্ছা। ওই মাছ মানে রাত্রেবেলা পাহারা দেওয়া হতো আর কি। মানে আমার পাহারা দিত, কারণ পাহারা না দিলে হয় কি মানে মাছ চুরি হয়ে যায়। আচ্ছা। প্রতি রাত্রে ঠিক 9টার দিকে খাওয়া দাওয়া করে তারপর চলে যেত। আচ্ছা। ওইখানে আমার আব্বু মানে রাত কাটাতো। ওইখানে একটা ছোট ঘর করেছিল মানে থাকার জন্য। তারপর একদিন নাকি হঠাৎ করে যখন আমার দাদু এক রুমে থাকতো, আমার আম্মু আর আমি এক রুমে থাকতাম, তখন 2 থেকে 2:30টার সময় তখন হঠাৎ করে মানে দরজা নক করতেছিল কে যেন। আচ্ছা। তখন হঠাৎ করে আমার আম্মুর নাম ধরে মানে নক করতেছে, 3 বার নক করছে, ঠিক আছে? 3 বারের উপরে আর নক করে নাই আমার আম্মুর নাম। তখন আমার আম্মু সজাগ হয়ে গেল, তখন দরজা খুললো। দরজা খোলার পরে আম্মু কেন দরজা খুললেন? মানে কোনো পরিচিত কণ্ঠস্বর কি মনে হয়? হ্যাঁ, পরিচিত। মানে ওইটার জিনিসটা কি, আমার আম্মু যেটা বললো, আমার আম্মু বলতেছে মানে আমার আব্বু মানে চেহারার মানে ইয়া করে ধারণ করে ওনাকে আসছিল। আচ্ছা, ঠিক আছে। যখন আসছিল তখন মানে কণ্ঠস্বর ঠিক অবিকল আমার আব্বুর মতো। আচ্ছা আচ্ছা, তাহলে তো খোলার কথা। হ্যাঁ, কণ্ঠস্বর। তখন দরজা খুলে তারপর আমার আম্মু মানে ধারণা করছে কি এত রাত্রে গেল 9টার দিকে, সকালে প্রতিদিন সকালে আসে, কিন্তু 9টার দিকে যাওয়ার পরে আবার হঠাৎ করে আবার মাঝরাতে কেন আসলো? আসার তো কথা না। তখন দরজা খুলে দেখলো যে চলে যাচ্ছে। আচ্ছা। চলে যাওয়ার পরে আমার আম্মু হঠাৎ যাই না মানে হয়তো সায়েন্স অন্যরকম হয়ে গেছে, ওনার পিছনে পিছনে আমার আম্মু ছুটতে লাগলো আর কি। আচ্ছা, ওই তখন নিশ্চয়ই আপনার আম্মুর মাথায় অন্য কোনো কিছু কাজ করে নাই? না, অন্য কিছু কাজ করে নাই। আর ওই সামনে যে আছে ও খেয়াল করে নাই যে আমার আম্মু পিছে পিছে যাচ্ছে, ও পিছনের দিকে আর তাকায় নেই। আচ্ছা। তখন আমাদের পুকুর পাড়ে কোনার মধ্যে একটা মানে জাম গাছ ছিল। আচ্ছা, অনেক বড় জাম গাছ। তখন পুকুরের নিচে নামার সময় তখন গিরা পর্যন্ত পানি পর্যন্ত নামছে আমার আম্মু। আমার আম্মু ছিল ওইটার মানে ওই সামনে যে ছিল ওর থেকে 2 থেকে 3 হাত দূরত্ব হবে, এরকম দূরত্ব ছিল। তখন আমার আম্মু চলে যাচ্ছে। হঠাৎ করে নাকি আমি যখন সাধারণত 1 থেকে 1.5 বছর মানে যে বাচ্চা তারা সহজে খাট থেকে কিন্তু নামতে পারে না, ঠিক আছে। কিন্তু আমার আম্মু থেকে যা শুনলাম যে তখন আমি কিভাবে খাট থেকে নামলাম, কিভাবে পড়লাম আর কিভাবে সজাগ হলাম আমি মানে নিজেও বলতে পারি না। তখন হঠাৎ করে দরজার সামনে এসে মানে অনর্গল মানে চিৎকার করতে লাগলাম আর কি। আচ্ছা, চিৎকার করতে লাগলাম। হঠাৎ করে আমার আম্মু মানে আমার কান্নার স্বর শুনতে পেল। তখন নাকি হঠাৎ করে পিছন দিকে দেখে যে দরজার সামনে দাঁড়িয়ে আমি কান্না করতেছি প্রচন্ড। তখন আমার আম্মু ওই জায়গা থেকে দৌড়ে চলে আসে। আচ্ছা, তখন আর পিছন দিকে ফিরে নেই। ঠিক আছে। তখন ফিরার পরে ঘরে আসার পর আমার দাদু ঘুম থেকে উঠলো, কি হলো মানে ও সামনে দরজা এসে কেন কান্না করছে, তুমি কোথায় গেছো, মানে এরকম করার পরে আমার দাদুকে সবকিছু খোলার পর বলার পরে তারপর সকাল হওয়ার পরে আমার আব্বু আসলো ওই গ্যাং থেকে। তারপর আমার আব্বুকে কোয়েশ্চেন করা হলো যে আপনি কি রাত্রেবেলা আসছেন 2টা থেকে 2:30টার দিকে? না, তো আমি তো রাত্রেবেলা আসিনি, আমি তো রাতে ওইখানে মানে থাকছিলাম। আচ্ছা, তারপরে তার মানে একদম পুরো ব্যাপারটাই অন্যরকম কিছু একটা ছিল। হ্যাঁ, অন্যরকম। আপনার আব্বু যদি ওখানে থাকেন, মাছের ওই জায়গায় থাকেন, তাহলে এইখানে যিনি এসেছিলেন তিনি কে? এটা আমার কোয়েশ্চেন যে এটা যেটা ধারণা করছি যে অনেক ক্ষেত্রে জিন যেগুলো বলা হয় এগুলো অনেক ধরনের রূপ ধারণ করতে পারে, এসে মানুষের ক্ষতি করতে পারে। সবসময় যে ক্ষতি করে তাও না, হ্যাঁ, অনেক সময় মঙ্গলও করে। আছে, কিন্তু
মাঝে মাঝে দেখি যে মানে ক্ষতি তো বেশিরভাগ। এনিওয়েজ আমরা একটা ব্রেকে যাব এবং তার আগে আমরা জানিয়ে দিই যে আজকে কারা কারা আমাদেরকে এখনো পর্যন্ত এসএমএস করেছেন, অসংখ্য মানুষ। তারপরে আমরা এসএমএস করার নিয়মটা বলি। শাউট লিখে, SHOUT শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন 9840 নাম্বার। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি চিটাগং থেকে এতদূর কষ্ট করে এই ঢাকায় এসে আমাদেরকে এসছেন এবং সেই খবরটা জানিয়েছেন এবং এই স্টুডিওতে কষ্ট করে এসে আমাদের সাথে শেয়ার করলেন আপনার অভিজ্ঞতা। থ্যাংকস অ্যালট। এবং আশা করছি সবসময় এখন থেকে ভূত এফএম এর সাথে থাকবেন, রেডিও 40 সাথে থাকবেন, রাইট? ওকে, আমাকে এসএমএস করেছেন চন্দন, এসএমএস করেছেন সজীব, ফয়সাল, রনি, এসএমএস করেছেন অরিত্র, এসএমএস করেছেন রাজশাহীর মাইয়া, এসএমএস করেছেন ভূ। ওকে, আমাকে এসএমএস করেছেন এছাড়াও আজম, এসএমএস করেছেন সুমাইয়া, আয়ান, ফারাহ, এসএমএস করেছেন আম্মি ভূত, আচ্ছা, এসএমএস করেছেন উদয়, এসএমএস করেছেন তুষণ, অভিক, এসএমএস করেছেন আমাকে শাহানি, তাজিন সহ আরো অনেকে। সো স্টে টিউন রেডিও 40 অ্যান্ড এসএমএস পাঠাতে থাকুন আর আপনাদের অনুভূতিগুলো শেয়ার করতে থাকুন। আপনি দেখছেন যে আপনাদের গত সপ্তাহে এসএমএস গুলো আমরা অনেক সযত্নে রেখে দিয়েছি।